তুমি এখানে লিখেছো জন্মভূমি কবিতা, প্রথমে কবিতার নাম লিখেছো, এটা ঠিক আছে, রবীন্দ্রনাথ ঠাকুর। এখানে রবীন্দ্রনাথ বানানে একটু ভুল হয়েছে, র বয়সী দন্তের নয় দয় র ফলা, র ফলাটা দিতে পারোনি, যুক্ত অক্ষরগুলো বসানো হয়নি, ঠাকুর। এরপরে আছে স্বার্থ জনম আমার, জন্মেছি এই দেশে, ঠিক আছে। এখানে যে চিহ্নটা বসবে চিহ্নটাও ঠিক আছে। সার্থক জনম মাগো তোমায় ভালোবেসে, এখানেও ঠিক আছে, দাড়ি কমা সেটা ঠিক আছে। জানিনে তোর ধন রতন, এখানে ধন স্পেস দিয়ে রতন। ভাই জি, ও লিখেছে রবীন্দ্রনাথের একটা কবিতা, তাই না? জি। কি দিয়ে লেখা হয়েছে? কলমটা কি ধরনের? এটা কি কলম বলে? স্টাইলাস, স্টাইলাস বলে। দেখি আমার কাছে দাও, এই যে স্টাইলাস, এটা স্টাইলাস, জি। একটু সূচের মতো। এই খাতাটা একটু বিশেষ পদ্ধতি, এটা কিন্তু নরমাল খাতা না, একটু ভিন্ন। এটা এর মধ্যে রাখতে হয় এভাবে করে, রাইট? এর মধ্যে রেখে তারপরে আটকানো হলো যাতে নড়াচড়া না করে। এই ব্রেল পদ্ধতি যারা জানে, হারিহা তুমি জানো না? Yes. কোন ক্লাসে পড়ো? Class 6 এ। ক্লাস 6 এ। কোন স্কুলে? কুষ্টিয়া মিশন হাই স্কুল। তোমার মতো আরো যারা দৃষ্টি প্রতিবন্ধী তারাও কি আরো কেউ পড়ে? না। তুমি প্রথম এখানে? হ্যাঁ। ফারিহা ক্লাস 6 এ পড়ে মিশন স্কুলে। রাজাক ভাই বলবেন, মিশন স্কুলটা তো আসলে দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য না। আসলে মিশন হাই স্কুল বলেন আর যে কোনো স্কুলই বলেন, কোনোটাই আসলে দৃষ্টি প্রতিবন্ধীদের স্কুল না। মেইনলি আমাদের এই যে সমন্বিত দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষা কার্যালয়, এটা তো একটি সমন্বিত শিক্ষা ব্যবস্থা। এখান থেকে বাচ্চারা বিভিন্ন স্কুলে ভর্তি হবে, সেখানে লেখাপড়া করবে এবং আমরা এখান থেকে তাদেরকে তত্ত্বাবধান করব। এইভাবেই হয়ে আসছে। এবং আমাদের এখান থেকে ফারিহা আলম মিশন স্কুলে ভর্তি হয়েছে, ওইখানে ও পড়াশোনা করে, ক্লাস করে, ক্লাসের যে পড়া সেটা আমরা এখান থেকে তৈরি করে দেই। এইভাবেই আসলে সমন্বয় করে পড়ানো হয়। আমাদের এখান থেকে সমন্বয় করা হয় বিভিন্ন স্কুলের সাথে, সমন্বয়ের মাধ্যমেই আমরা দৃষ্টি প্রতিবন্ধী ছাত্রছাত্রীদেরকে পাঠদান করে থাকি। তার মানে যে কোনো স্কুলে পড়ানোর সুযোগ তো আসলে আছে। সেই স্কুলের টিচাররা ব্রেল পদ্ধতি জানুক বা না জানুক, ব্রেইল পদ্ধতি জানা শিক্ষক থাক বা না থাক, যে কোনো স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে দৃষ্টি প্রতিবন্ধী ছাত্রছাত্রীরা বা শিক্ষার্থীরা ভর্তি হয়ে তারা পাঠে অংশগ্রহণ করতে পারে। এটা তো দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য একটা স্কুল। এই স্কুলের নাম কি রাজাক ভাই? আসলে এটা স্কুল না, এটা একটা প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের মাধ্যমে দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদেরকে তৈরি করা হয়। এটার নাম হচ্ছে সমন্বিত দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষা কার্যালয়। প্রতিষ্ঠানটা চলে মূলত সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে, সমাজসেবা অধিদপ্তরেরই একটি প্রতিষ্ঠান। দৃষ্টি প্রতিবন্ধী ছাত্রছাত্রীদের জন্য আলাদা স্কুল আছে, সেটা হচ্ছে বাংলাদেশের 5টা বিভাগীয় শহরে বিশেষ শিক্ষা প্রতিষ্ঠান আছে, 64টা জেলায় এই সমন্বিত ব্যবস্থা আছে। আসলে আমরা যেটা চাই যে দৃষ্টি প্রতিবন্ধী বাচ্চারা মেইন স্ট্রিমিং হবে, সমাজের মূল স্রোতধারায় সম্পৃক্ত হবে। তার মানে ওদের জন্য আলাদা প্রতিষ্ঠান থাক, এটা আসলে দরকার নাই। না, দরকার নেই। আলাদা স্কুল হলে তো ওরা সমাজ থেকে বিচ্ছিন্নই থেকে যাবে, বিচ্ছিন্নই থেকে যাবে। ডিগ্রি নিয়েও তো মেইন স্ট্রিমে তারা মিশতে পারবে না। সেই ফারিহা যেমন মিশন স্কুলে ভর্তি পরীক্ষা দিয়ে ওখানে টিকেছে এবং ভর্তি হয়েছে, স্কুলগুলো নিতে চায় ঠিকভাবে বা ওই জাতীয় কোনো ব্যাপার? আসলে এই সমস্যা আমাদের সমাজে, বিশেষ করে অনেক শিক্ষা প্রতিষ্ঠান যারা একটু সচেতন তাদের কথা ভিন্ন, অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানই দৃষ্টি প্রতিবন্ধী ছাত্রছাত্রীদেরকে নিতে চায় না। তাদের চিন্তা ভাবনা যে আমরা এদেরকে নিয়ে পড়াবো কিভাবে, আমরা তো ব্রেল পদ্ধতি জানি না বা ব্রেল পদ্ধতি জানা শিক্ষক এখানে নেই। সাধারণ যারা বাচ্চারা আছে, যারা শিক্ষার্থীরা আছে, তারা আবার বিব্রত বোধ করবে কিনা, এরকম অনেক ধরনের সমস্যা তারা দেখায়। তবে আমার কাছে যেটা মনে হয়েছে যে এটা কোনো সমস্যাই না, সাধারণ বাচ্চাদের মতোই এরা তাদের সাথে মিশতে পারে, চলতে পারে, বলতে পারে, সবকিছু একই রকম।
শুধু আমাদের মন মানসিকতা একটু পরিবর্তন দরকার। এই পরিবর্তন হলেই সবকিছু সম্ভব। ওই স্কুলের শিক্ষকরা কি কোনো প্রতিবন্ধকতা তৈরি করে কখনো কখনো, এরকম মনে হয়েছে? হ্যাঁ, আমি এই বিষয়ে ফারিহার আম্মু আছে, ফারিহাকে মিশন স্কুলে যখন ভর্তি করানোর জন্য যাওয়া হয়, যোগাযোগ করা হয়, তখন যে সমস্যার সম্মুখীন হয়েছিলেন আমি চাচ্ছি তার কাছ থেকে এই বিষয়টা একটু। আপনি নিজেও দৃষ্টি প্রতিবন্ধী, আপনি একটা প্রতিবন্ধী স্কুলের হেডমাস্টার আমি যতদূর জানি। রাজ্জাক ভাই, আপনার পড়াশোনার যে স্ট্রাগল সেটা একটু বলবেন, যে কোথায় পড়াশোনা করলেন, কিভাবে করলেন, শেষ করলেন? সর্বপ্রথম 1987 সালের আমার মনে পড়ে জানুয়ারি মাসের 14 তারিখ, তখন আমি এখানে এসে ভর্তি হই সমন্বিত দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষা কার্যালয়ে। তার আগে আমি লেখাপড়ার বিষয়ে খুব চিন্তিত ছিলাম যে আমার মনে হয় লেখাপড়া হবে না। তো যাই হোক, সন্ধান পাই এই সমন্বিত দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষা কার্যালয়ে। সন্ধান পাওয়ার পরে আমার অভিভাবক এবং আমাদের গ্রামের কিছু গণ্যমান্য ব্যক্তিবর্গ তারা সবাই আসেন, এসে আমাকে এখানে ভর্তি করায় দেন। ভর্তি করানোর পরে আমি খুবই উৎসাহ বোধ করি, আমি লেখাপড়া করতে পারবো, আমারও লেখাপড়া হবে। আসলে আমার মানে স্বপ্নের মতো মনে হয়েছিল যে আমি লেখাপড়ার সংস্পর্শে আসতে পারছি। তো সেখান থেকে আমি অনেক সংগ্রামের মধ্য দিয়ে, আমাদের সময় তো এরকম ব্রেইল বই অ্যাভেলেবল ছিল না, যদিও দুই একটা বই ছিল পুরাতন সিলেবাসের, অনেক কষ্ট করে অনেক সংগ্রাম করে লেখাপড়া করেছি। মূল বই থেকে একজনকে দিয়ে রেকর্ড করায় সেই রেকর্ডকৃত যে তথ্য সেগুলো রাত জেগে জেগে লিখতাম। লিখতে গিয়ে কখন যে রাত শেষ হয়ে ফজরের আজান পড়তো আমি বুঝতেই পারতাম না। হঠাৎ দেখি যে ফজরের আজান কানে ভেসে আসছে। ঘুমানোর খুব একটা সময় পেতাম না, দিনে ক্লাস করতাম, এভাবে রাত জেগে জেগে লিখতাম, মাঝে মাঝে গ্যাপ দিয়ে দিয়ে ঘুমাতাম। এভাবেই এই সমন্বিত দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষা কার্যালয় থেকে কুষ্টিয়া হাই স্কুলের মাধ্যমে আমি এসএসসি পাস করি। এসএসসি পাস করার পরে আমার একটু খারাপ লেগেছিল, আমি যেখান থেকে এসএসসি পাস করি সেই কুষ্টিয়া হাই স্কুল, সেখানে এসএসসি টেস্ট পরীক্ষা যখন দিতে যাই তখন স্কুল থেকে আমাকে বলা হলো যে আপনার একজন শ্রুতি লেখক লাগবে। আমি তো 10ম শ্রেণীতে এসএসসি টেস্ট পরীক্ষা দিব, তো তখন আমি 8ম শ্রেণীর একজন ছাত্র, তাকে নিয়ে আমার পরীক্ষায় অংশগ্রহণ করি। এই বিষয়ে কিছু শর্ত আছে। যে শ্রুতি লেখক আমার হবে সে যে 8ম শ্রেণীর ছাত্র, প্রধান শিক্ষকের কাছ থেকে একটা প্রত্যয়নপত্র নিয়ে আসতে হবে। আবার তার 2 কপি পাসপোর্ট সাইজের ছবি ওই প্রধান শিক্ষক কর্তৃক সত্যায়ন করা হতে হবে, এবং ওই ছাত্র আমার পরীক্ষা দিতে রাজি আছে কিনা এই মর্মে অভিভাবকের একটা প্রত্যয়নপত্র আনতে হবে, যে অভিভাবক ওই বাচ্চাকে দিয়ে আমার পরীক্ষা দেওয়াতে অনুমতি দিয়েছে এই মর্মে একটা প্রত্যয়নপত্র। এই তথ্যগুলো পূরণ করে তারপরে আমাকে পরীক্ষায় অংশগ্রহণ করতে হয়েছে। আপনার ক্লাসে পড়ে বা আপনার উপর ক্লাসে পড়ে এরকমের কাউকে নেওয়া যাবে না, অবশ্যই নিচের ক্লাসের হতে হবে। অবশ্যই নিচের ক্লাসের হতে হবে, এবং এসএসসি পরীক্ষার্থীর জন্য 8ম শ্রেণীর ছাত্র বা ছাত্রীকেই আমার পরীক্ষায় শ্রুতি লেখক হিসাবে নিতে হবে। এইভাবে পর্যায়ক্রমে বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে পরিপত্র জারি করা আছে। আমি বলবো সে লিখবে, এমনকি বানান পর্যন্ত আমাকে করে দিতে হবে। তবে এক্ষেত্রে আমাদের জন্য 20 মিনিট পরীক্ষার সময় বর্ধিত করা আছে। 3 ঘন্টা পরীক্ষা হলে আপনি এডিশনাল টাইম পাবেন। জি, এডিশনাল টাইম আরো 20 মিনিট পাওয়া যায়। তবে এটা সব শিক্ষা প্রতিষ্ঠানেরই আমার মনে হয় নখদর্পণে নেই। যে সকল শিক্ষা প্রতিষ্ঠান দৃষ্টি প্রতিবন্ধী বাচ্চাদের এখনো ভর্তি করানোর জন্য অনীহা প্রকাশ করেন, আমার মনে হয় অনীহা প্রকাশের কোনো প্রশ্নই আসে না। আপনাদের একটু ঐকান্তিক প্রচেষ্টায় এই সমস্ত দৃষ্টি প্রতিবন্ধী ছাত্রছাত্রীরা তাদের ভবিষ্যৎকে উজ্জ্বল করতে পারবে। এবং আমি যে পরিপত্রগুলোর কথা বললাম, শ্রুতি লেখক নিয়োগের এবং সময় বর্ধিতকরণের যে পরিপত্র জারি আছে, এটা আপনারা একটু কালেকশন করে নেবেন দয়া করে। আরে হ্যাঁ, তোমার কি শ্রুতি লেখক লাগে? তুমি কাউকে দিয়ে লেখাও না? না, এবারই ভর্তি হয়েছে মাত্র, যখন আবার পরীক্ষা হবে তখন শ্রুতি লেখক তো লাগবেই। না, লাগবে না, আমি এই নিজেই লিখতে পারি। নিজের স্বাভাবিক লেখা লিখতে পারো? ব্রেল বাদে স্বাভাবিক যে লেখা এটা লিখতে পারো? হ্যাঁ, লিখতে পারি। আচ্ছা আচ্ছা, তুমি কি অল্প অল্প দেখতে পাও মনে হয়, তাই না? রাজীব ভাই, পড়াশোনা কিভাবে শেষ করলেন, কোথায়? আমি এসএসসি পাস করি কুষ্টিয়া হাই স্কুল থেকে। এরপরে আমার একটু কষ্টের কথা শেয়ার করি। তো তখন কুষ্টিয়া হাই স্কুলে সর্বপ্রথম উচ্চ মাধ্যমিক শিক্ষা ব্যবস্থা চালু হয়। তো আমার ইচ্ছা ছিল যে আমি এখান থেকে যেহেতু এসএসসি পাস করলাম আর দীর্ঘ 10 থেকে 11টা বছর আমি এখানেই আমার ছাত্র জীবন অতিবাহিত করলাম, তো আমি কুষ্টিয়া হাই স্কুল অ্যান্ড কলেজেই আমি ভর্তি হব। তো ভর্তি হতে গিয়ে সেখানে আমি একটু বাধার সম্মুখীন হলাম। প্রথম বাধা আসলো আমার তৎকালীন সময়ে ওই হাই স্কুলেরই একজন উচ্চমান সহকারী, আমি নাম বলবো না, তিনি আমাকে ভর্তি নিতে নারাজ। কেন কারণ দর্শানো হলো না। কলেজের যিনি প্রিন্সিপাল প্রধান শিক্ষক ছিলেন, যিনি প্রিন্সিপাল তিনি প্রধান শিক্ষক ছিলেন।
তার ইচ্ছা ছিল যে আমাকে ভর্তি নেবেন, কিন্তু পরবর্তীতে দেখলাম তিনিও অনীহা প্রকাশ করলেন। এখনকার মতো যদি আমি বুঝতাম আমি ভর্তি যেভাবে হোক ভর্তি হতাম। তো যাই হোক, পরবর্তীতে আমি ইসলামিয়া কলেজে ভর্তি হই। ইসলামিয়া কলেজ আমাকে নিঃসংকোচ চিত্তে ভর্তি করে নিয়েছিলেন। সেখান থেকে আমি এইচএসসি পাশ করার পরে ওখান থেকে আরেকজন প্রতিবন্ধী এবছর এইচএসসি পাশ করেছে, ওর নাম শোয়েব, হাউজিং সি ব্লকে। সে অবশ্য দৃষ্টি প্রতিবন্ধী না, এমনি অটিজম। অটিজম। হ্যাঁ, জি, আমি শোয়েবকে চিনি। শোয়েবের মা শোয়েবকে নিয়ে খুব ভালো সংগ্রাম করে। তো ওইখান থেকে এইচএসসি পাশ করলাম। এইচএসসি পাশ করার পরে আমার অবশ্য অনেক আগে থেকেই, যখন আমি ক্লাস 3-4 পড়ি, তখন থেকে আমার আকাঙ্ক্ষা ছিল যে আমি ইউনিভার্সিটিতে পড়াশোনা করব। তো ওইখান থেকে পাশ করার পরে আমি ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নেই। সেখানেও আমার শ্রুতি লেখক ছিল ইউনিভার্সিটিতে। তো ইউনিভার্সিটিতে পরীক্ষা দেওয়ার আগে আমার কনফিউশন ছিল যে ইউনিভার্সিটিতে মনে হয় আমাকে ভর্তি নেবে না। আমার কেন জানি একটু সন্দেহ হচ্ছিল, সংশয় হচ্ছিল। তো আমি যখন ইউনিভার্সিটিতে ফর্ম পূরণ করে অ্যাডমিশন টেস্ট দিতে যাই, আমাকে সাদরে গ্রহণ করা হয়েছিল। আমি পরীক্ষায় অংশগ্রহণ করেছিলাম শ্রুতি লেখকের মাধ্যমে। 10ম শ্রেণীর ছাত্রটা পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজের ছিল। 10ম শ্রেণীর ছাত্রকে নিয়ে আমি ভর্তি পরীক্ষার জন্য অ্যাডমিশন টেস্ট দিতে যাই। তো সেখান থেকে আমি ইউনিভার্সিটিতে ভর্তি হই, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়। সেখানে আমি পরীক্ষায় অংশগ্রহণ করে আমি সুযোগ পাই ভর্তি হওয়ার জন্য। তো প্রথম যখন আমি ভাইবা দিতে যাই, ভাইবা দিতে যাওয়ার সময়ও আমার একটু সংশয় ছিল যে মনে হয় ভাইবা থেকে আমাকে বাদ দিয়ে দিতে পারে। কারণ একটাই, আমি জানি যে আমাদের সমাজের মানুষগুলো সচেতন না। তো যাই হোক, ভাইবা বোর্ড সাদরে গ্রহণ করেছে আমাকে। আমার শিক্ষক মন্ডলীর যারা ছিলেন বা অন্যান্য ডিপার্টমেন্টে যারা ছিলেন ভাইবা বোর্ডে, তারা আমাকে সুন্দরভাবে নিয়েছেন। আমি যখন ভাইবা দিতে যাই, আমাকে জিজ্ঞেস করলেন যে আপনি কোন ডিপার্টমেন্টে ভর্তি হবেন। আগে থেকেই ইচ্ছা ছিল যে আমি ইসলামের ইতিহাস ডিপার্টমেন্টে ভর্তি হব। আমি আবার বললাম যে স্যার আমি ইসলামের ইতিহাস পড়বো। তো আমাকে বলছে যে কেন, বাংলা সাবজেক্ট নেন। আমি বলছি স্যার বাংলাতে আমি পড়বো না। একজন স্যার আরেকজন স্যারকে জিজ্ঞেস করছে যে ইসলামের ইতিহাস ডিপার্টমেন্টে সিট খালি আছে কিনা। তখনই আমার খুব ভালো লেগেছিল যে যাক, আমি মনে হয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারছি, আমার স্বপ্ন পূরণ হচ্ছে। তো এইভাবেই ইসলামী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলাম। ভর্তি হওয়ার পরে নিয়মিত ক্লাস করতাম, অ্যাসাইনমেন্ট রেডি করতাম। কিভাবে অ্যাসাইনমেন্টটা, আমার সহপাঠী ছিলেন, তাদের কাছ থেকে অ্যাসাইনমেন্ট গুলো কালেকশন করতাম। 3-4 জনের কাছ থেকে 3-4 ধরনের অ্যাসাইনমেন্ট কালেকশন করতাম। সবার লেখার ধরন তো আর এক না, সবাই তথ্য একভাবে সরবরাহ করে না। তো সবার গুলো কালেকশন করে নিয়ে আমি ক্যাসেটে ওইটা রেকর্ড করতাম। তখন কিন্তু ক্যাসেটের যুগ ছিল। ক্যাসেটে রেকর্ড করে ওইগুলো থেকে তথ্য নিয়ে সমন্বয় করে আরো কিছু তথ্য বই থেকে কালেকশন করে নিয়ে ওইগুলো আবার আমি আলাদা একটা অ্যাসাইনমেন্ট তৈরি করতাম। তৈরি করে ওইটা কাউকে দিয়ে হাতে লেখাতাম। হাতে লেখায় কম্পিউটারের দোকানে বসে কম্পিউটারে কম্পোজ করায় অ্যাসাইনমেন্ট তৈরি করে আমি অ্যাসাইনমেন্ট জমা দিতাম। ইন কোর্স পরীক্ষায় আমাদের ডিপার্টমেন্টের বা অন্য ডিপার্টমেন্টের আমার 1 ইয়ার জুনিয়র কাউকে দিয়ে আমি ইন কোর্স পরীক্ষায় অংশগ্রহণ করতাম। ফাইনাল পরীক্ষায় আমি অন্য ডিপার্টমেন্টের বা অন্য কোনো কলেজের আমার 1 ইয়ার জুনিয়র ছাত্র বা ছাত্রী নিয়ে আমি আমার পরীক্ষায় অংশগ্রহণ করতাম। এইভাবেই আমি অনার্স থেকে মাস্টার্স পর্যন্ত বা আমার এই ছাত্র জীবনের যতগুলো পরীক্ষা আছে সব পরীক্ষায় এইভাবে শ্রুতি লেখকের মাধ্যমে অংশগ্রহণ করেছি। চমৎকার। আপনি তো এখন দৃষ্টি প্রতিবন্ধী স্কুলের প্রধান শিক্ষক। সরি, আমি এখানে দৃষ্টি প্রতিবন্ধী স্কুলের প্রধান শিক্ষক না, রত্নাহীরা পারভেজ প্রতিবন্ধী বিদ্যালয়, সেখানে আমি প্রধান হিসেবে কাজ করছি। আমার সাথে আরো অন্যান্য শিক্ষক মন্ডলী আছেন, আরো অন্যান্য স্টাফ আছেন, তাদেরকে আমি পরিচালনা করছি। আচ্ছা রাজাক ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। বাবু, তুমি কি কিছু লিখতে পারবে এখন? আমি লেখাটা দেখি কি রকমের করে লেখো। না না, এই ব্রেল লেখো। তুমি ব্রেলটা একটু লেখা তো দেখি। এই নাও। ও, তোমার কাছে তো আছে। কোন পর্যন্ত এই কাগজে লেখা আছে, তারপরের থেকে লেখো। ওই স্টাইলাস দিয়ে খুঁচায় খুঁচায় লিখতে হয়, তাই না? জি জি, এটা যখন লিখতে হয় তখন ডান দিক থেকে বামে আসতে হয়। ডান দিক থেকে লিখে বামে যাচ্ছে। জি জি, আর ওইটা পড়ার সময় বাম দিক থেকে পড়ে ডানের দিকে যেতে হয়। ও, পড়ার সময় ঠিক বাম দিক থেকে পড়তে হবে। জি জি, এটা সমস্যা না যে আমি লিখছি ডান দিক থেকে একরকম করে, আবার মানে উল্টা দিক থেকে তো আমাকে তাহলে লিখতে হচ্ছে। আসলে এটা সমস্যা হয় না, অভ্যাসে পরিণত হয়ে গেছে। ও, ফারিহা, তুমি কয় লাইন লিখলে? আমি হ্যাঁ, এখন কবির নাম লিখলো। কি নাম লিখলে? কবিতার নাম লিখছো আর কবির নাম লিখছো? হ্যাঁ। কি লিখলে শুধু এটা বলো তো? জন্মভূমি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। জন্মভূমি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। এই পর্যন্ত লিখছো? রাজ্জাক ভাই দেখেন তো ঠিক লিখছে কিনা। আচ্ছা, আমি এই যে
এটাকে বলা হয় ব্রেল গাইড। ব্রেল গাইড। গাইডটা আমি উল্টালাম। হ্যাঁ। আচ্ছা, এর মধ্যে থেকে কাগজটা নিলাম। কাগজটা নিয়ে কাগজের অপর পিঠে লেখা উঠেছে কিন্তু। ও, মূল যে পিঠেও লিখেছে এই যে এইখান থেকে স্টাইলাস দিয়ে টাচ করেছে, হ্যাঁ হ্যাঁ, লেখাটা উঠেছে অপর পিঠে। আচ্ছা আচ্ছা, অপর পিঠে লেখা উঠেছে। যখন ও লিখেছে আমি বলেছি যে ওর ডান থেকে লিখেছে, আর এখন আমি পড়ছি, দেখেন এটা হচ্ছে জন্মভূমি, বর্গের জ দন্তের নয় ময়, জন্ম ভয় দীর্ঘ ময় রস্যি, আচ্ছা ভূমি। আচ্ছা, এখানে ও লিখেছে কবির নাম, সরি কবিতার নাম, আর এখানে নিচের লাইনে লিখেছে কবির নাম রবীন্দ্রনাথ, শুধু লিখেছে রবীন্দ্রনাথ। ও, তারপরে আমি ওর লিখতে যাচ্ছিল, আমি লিখতে দেই না। র বয় দীর্ঘি দন্তের নয় দয় র ফলা দন্তের নয় একার থ। ও আচ্ছা, আমাদের যে ব্রেইল যে গাইডে দেখেন প্রত্যেকটা লাইনে এক একটা সেল, প্রত্যেকটা সেলে 6টা করে ছিদ্র করা আছে। হ্যাঁ, 6টা করে তো দেখছি। জি, 6টা করে ছিদ্র করা আছে, এবং এই 6টা ছিদ্রের মধ্যেই এই অক্ষরগুলো তৈরি করা। আচ্ছা, যেমন 6টা ছিদ্রে, এখন মনে করেন প্রথম ছিদ্র এই যে আপনার হাতের বামে প্রথম উপরের, এইটাকে আমরা ধরি এক, এটাকে আমরা বাংলায় একে বলি স্বরেয়, ইংরেজিতে একে এ, এবং আরবিতে যদি ধরি একে আলিফ, এইভাবে। আবার যদি আমরা এই 1 এবং 2 এর বিন্দু বসাই, অর্থাৎ ডট বসাই, তাহলে 1 2 এ বাংলায় হবে ব, আরবিতে হবে বি, সরি বা, আর ইংরেজিতে হবে বি। এইভাবে ডটগুলো সাজানো হয়। তাহলে আমি যদি ব্রেল শিখতে চাই কয়দিনে শেখা যাবে? আমার তো বুদ্ধি শুদ্ধি কম। বিষয়টা হচ্ছে মানে ফারিহাকে আমরা 15 দিনে এই ব্রেল কমপ্লিট করাইছি। আচ্ছা, আমি নিজেও আমার 14-15 দিন সময় লেগেছে, বা যদি একটু মেধা খাটানো যায় এরকম 15-20 দিনের মধ্যে আশা করি কমপ্লিট করা সম্ভব। তখন আমি যা ইচ্ছে লিখতে পারবো। আপনি লিখতে পড়তে সবই পারবেন। তাহলে আমাকে কি একসময় ভর্তি নেওয়া যায় এখানে? আপনি ভর্তি হবেন কেন, আপনি আসবেন। আচ্ছা, এটা কি বের করলেন? স্কেল, এইটা দিয়েই আমরা প্রথম অক্ষর জ্ঞান দিয়ে থাকি। এখানেও দেখেন প্রত্যেকটা সেলে 6টা করে ছিদ্র করা আছে। 6টা করে ছিদ্র আছে। হ্যাঁ, এখন এইখানে গুটি নেই আমার কাছে অবশ্য। এখন মনে করেন 5টা যে ছিদ্র, দেখেন 1 2 3, সরি 2 3, এটা হলো 2 3, এই যে উপরেরটা হলো 1, তাহলে একে যদি আমরা একটা গুটি বসাই 2 3 4 5 6, এগুলো সবই ফাঁকা থাকলো, তাহলে যেটাতে গুটি থাকবে ওইটাকে আমরা একটা অক্ষর ধরবো। তাহলে যদি একে গুটি থাকে তাহলে এককে আমরা ধরবো একে স্বরেয়। এখন স্বরেয়া লিখতে হলে আমরা এই 2টা ঘর ফাঁকা থাকবে, এইটা আর এইটা, 3 4 5, আর এই 6টা ফাঁকা থাকবে, তাহলে 3 4 5-এ আমরা ধরবো স্বরেয়া। এইভাবে সাজিয়ে আমাদের অক্ষরগুলো তৈরি করতে হয়। এটা তো আছেই, এই যে প্যাড যেটা, এইটা দিয়ে তো আমরা লিখবো। জি, গাইডটা দিয়ে তো আমরা লেখালেখির কাজ করব। আর এই স্কেল দিয়ে এইটা দিয়ে হচ্ছে অক্ষর জ্ঞান নেওয়ার জন্য। অক্ষর জ্ঞান নিতে হলে এখানে আরো একটা ডিভাইস আছে, সেটা হচ্ছে ওই মানে ব্রেইল যে বিন্দু তৈরি করার যে গুটি, সেই গুটিটা এখন আমি আপনাকে দেখাতে পারছি না, পরবর্তীতে দেখাবো। সেই গুটিটা দেখলে আপনি বুঝতে পারবেন যে এর কাজ কি। এইটা দিয়ে প্রথমে অক্ষর জ্ঞান দেওয়ার জন্য এইটা ব্যবহার করা হয়, মানে প্রি প্রাইমারি যেটা। জি, প্রি প্রাইমারি, বাচ্চার হাতে খড়ি, সেইটার জন্য এইটা ব্যবহার করা হয়। এই বাবুটার নাম কি? তাওহীদ। তাওহীদ কোন ক্লাসে? ক্লাস 3। ক্লাস 3। ওকে লিখতে পারে, করতে পারে? পড়তে পারে, লেখায় একটু দুর্বল আছে, পড়তে পারে। আচ্ছা আচ্ছা। আর হেরা মুখ কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো আছি। আর হয়তো চোখেও একটু একটু দেখে মোটামুটি, তাই না? স্বাভাবিক লেখাটা লিখতে পারে। জি জি, ক্লাস 6 এ মিশন স্কুলে ভর্তি করে আপনার কেমন লাগছে? মিশন স্কুলে ভর্তি করাটা আমার স্বপ্ন ছিল, ফারিয়ার অনেক ইচ্ছা ছিল যে মিশন স্কুলে আর কি ভর্তি হবে, কিন্তু মিশন স্কুলে ভর্তি করার ক্ষেত্রে কিছুটা প্রবলেম হয়েছিল। যখন আমরা মিশন স্কুলে ভর্তি করার জন্য গেলাম তখন ওরা বলছিল সিট খালি নেই। তারপর আবার যখন আর কি ওরা ফর্মটা ছাড়লো, তখন আমরা যে ফর্মটা পূরণ করে ওখানে জমা দেওয়ার পরে লটারির মাধ্যমে আর কি নিয়েছিল, 8টা বাচ্চাকে নিয়েছে। তো আমার মেয়ে আর কি লটারিতে টিকেছে। টিকার পরে যেদিন আর কি ভর্তি করার জন্য আমরা ওখানে গিয়েছি, যাওয়ার পরে এখন ওর প্রবলেমটা দেখে টিচাররা আর কি মানে প্রথম ভর্তি করতে চাচ্ছিল না, বলছিল যে ওর এরকম চোখের সমস্যা, আমরা তো বোর্ডের মাধ্যমে সব পড়াশোনা দিই বা লিখে দিই, ও তো বোর্ডে দেখতে পারবে না, তো কিভাবে ওর পড়াশোনা করাবো আমরা, কিংবা এখানে তো সব নর্মাল বাচ্চা,
একটাও তো দৃষ্টি প্রতিবন্ধী বাচ্চা নেই যে ওর আর কি এখানে নিব। তখন আমরা বললাম যে ও তো নর্মালি লিখতে পারে, ওর রাইটার লাগবে না, প্লাস আমরা একটা ডিভাইসের মাধ্যমে ওর হচ্ছে পড়াশোনা করাই। ওই ডিভাইসটার মাধ্যমে মানে লিখিত যে বইটা, নর্মাল যে বইটা ওর উপরে রাখলে ওই স্ক্রিনের উপরে বড় দেখা যায়। তো আমরা বললাম যে ও প্রতিদিন ডিভাইসটা নিয়ে আসবে, আর ও ব্রেল স্কুলে পড়াশোনা করে, আপনারা শুধু পড়াটা দিবেন আর দেখবেন যে পড়াটা কিভাবে করছে কিংবা পড়াটা করতে পারছে কিনা। তো এখন ওখান থেকে তারপরেও বলছে আমরা কিভাবে নিব, মানে ওর যে ডিভাইসটা নিয়ে আসবে এটা সাধারণ বাচ্চাদের মধ্যে আনলে চুরি হয়ে যাওয়ার ভয় থাকে, প্লাস ওকে দেখে ওর ডিভাইসটা যখন নিয়ে বসবে তখন ক্লাসের অন্যান্য ছাত্রীরাও ওর দিকে লক্ষ্য করবে যে ও কি দিয়ে পড়ছে কিভাবে পড়ছে, এতে ক্লাসে একটু বিশৃঙ্খলা হতে পারে, মানে মনোযোগটা নষ্ট হবে। প্লাস ও যখন মানে ক্লাসের টিচার যখন এসে বোর্ডে লিখে দেবে, ও তো বোর্ডে মানে দেখে লিখতে পারবে না, তখন এই ক্ষেত্রে আমাদের তো প্রবলেম হবে। আমাদের এখানে কোনো দৃষ্টি প্রতিবন্ধী বাচ্চা নেই, আমরা কিভাবে নিই? তখন আমরা বললাম যে দেখেন ওর তো খুব ইচ্ছা, আপনারা নিয়ে দেখেন, ও তো নর্মাল স্কুলে পড়ে এসছে, ওখানে টিচাররা যদি একটু সহযোগিতা করে ওকে যদি একটু সামনের বেঞ্চে বসতে দেন, কিংবা আপনারা যেটা লিখছেন ওকে যদি বলে দেন যে এই লেখাটা আমরা আজকে লিখছি, ওইটা লিখে নিয়ে আসে বাড়ির থেকে পড়াটা রেডি করে নেবে, প্লাস এখানে যে ব্রেল টিচারের কাছে পড়তে আসে ইনি পড়াটা রেডি করে দেবে, বাসাও আমার টিচার আছে সেও পড়াটা রেডি করে দেবে। তখন ওরা প্রথমেই সিদ্ধান্ত নিতে পারলো না যে ভর্তি নিবে কিনা। ওর যে হেড টিচার আছে সে বলল যে দেখুন আমি তো যে কোনো সিদ্ধান্ত একা নিতে পারছি না, আমাদের কমিটি আছে, আমাদের টিচাররা আছে, আমি তাদের সাথে আগে কথা বলবো, কথা বলার পরে যদি তারা নিতে বলে আমি আপনার বাচ্চার এই সিটটা ফাঁকা রাখবো, তারপরে সিদ্ধান্ত নেবো, এখনই আমি ভর্তি নিতে পারছি না। মানে প্রথমে একটু প্রবলেম হয়েছিল, ওরা নিতে চাচ্ছিল না, পরে স্যার বললো যাচ্ছে আমি দেখি, কথা বলে দেখি। তারপর আমাদের একটা ডেট দিল যে এই ডেটে আপনারা আসেন। মানে আমি আবার ওকে যে এখানে ট্রিটমেন্টটা দিই ঢাকায় আর কি ইস্পানিয়া ইসলামিয়া চক্ষু হসপিটাল, ওখান থেকে ওকে বলেছে যে নর্মালি ও পড়তে পারবে, ডিভাইসের মাধ্যমে পড়তে পারবে, কিংবা ও পড়া আগায় যেতে পারবো, ব্রেনও ভালো আছে পারবে। ওরা একটা লিখিত কাগজ দেয় যে যারা এরকম দৃষ্টি প্রতিবন্ধী বাচ্চা আছে তাদের যাতে সামনে বসতে দেওয়া হয়, কিংবা তাদের লেখার ক্ষেত্রে যদি কালো বোর্ড থাকে তার উপরে সাদা দিয়ে লেখা, মানে চক দিয়ে লিখতে মানে লিখে দিবে যাতে ও একটু দেখতে পারে বা বুঝতে পারে, কিংবা ওই ডিভাইসের ছবিও করে নিয়ে গেল বাসায়, যে ওই ডিভাইস থেকে ও পড়াটা তুলে নিল, সেভাবে আর কি পড়াশোনা করার জন্য ওখান থেকে বললো। বলার পরে ওদের যে লিখিত যে কাগজটা দিল সেটা আমি এখানে আর কি জমা দিলাম, মিশন স্কুলে জমা দিলাম। দেওয়ার পরে মিশন স্কুলের টিচার আবার কমিটির সাথে কথা বলতে গেল, তো কমিটি নাকি বলেছে যে নিবেন না কেন, অবশ্যই নিতে হবে, এসব বাচ্চারা কোথায় পড়বে, এদের তো পড়ার একটা সুযোগ দিতে হবে, আমার আপনার বাচ্চা যদি এরকম হতো। তো ওখান থেকে যাই হোক উনি কিভাবে কথা বলেছেন কমিটির সঙ্গে ওনারাই ভালো জানেন, মানে টিচাররাই ভালো জানেন। পরে যেদিন আমাদের ডেটটা দিয়েছে ভর্তি করার জন্য সেদিন আমরা ওখানে গিয়েছি, ওর বাবা আমি মানে আমরা সবাই গিয়েছি। যাওয়ার পরে হেড স্যার বললো যে ঠিক আছে আপনারা বসেন, আপনাদেরকে ভর্তি নিব। তখন ওরা আর কি ভর্তি নিয়েছে, তবে শর্তের মধ্যে বলেছে যে আমি কিছু লিখিত প্রথমে নিতে চেয়েছিল যে কিছু লিখিত শর্ত নিব, পরে আবার লিখিত কিছু শর্ত মানে নেয়নি, বলেছে যে এই যে ডিভাইসটা এটা যে স্কুলে আসার পরে চুরি হয়ে যেতে পারে এর দায়ভার কিন্তু আমরা নিতে পারবো না। তখন আমরা বললাম যে ঠিক আছে, যে ডিভাইসটা নিয়ে আসবে এটা দায়ভার পুরোটাই আমাদের। তখন ওকে একটা ব্যাগ দিয়ে দিয়েছি, ব্যাগের মধ্যে ডিভাইস অল টাইম ওর গলায় ঝুলানো থাকে। তারপরে এখন পড়াশোনা করছে, ওর যে ক্লাস টিচার তার সঙ্গে আমি এই গত সপ্তাহ 2-1 আগে কথা বললাম যে স্যার ও তো ক্লাসে যাচ্ছে, তো কেমন পারছে কিংবা কি দিয়ে কি কোনো অসুবিধা হচ্ছে। তো বলছে দেখেন ওর তো একটু দেখে লিখতে একটু অসুবিধা, ওটাই একটু প্রবলেম তো একটু হয়, তারপরে দেখা যাক, ও তো আসছে কেবল নতুন ভর্তি হয়েছে, কিছুদিন যাক পরীক্ষা দিক, দেখা যাক তারপরে ও কি করতে পারে বা কত দূর কি করতে পারে, সেটার উপর মানে সেটার উপর ভিত্তি করে এখন আর কি স্কুলে যাচ্ছে, পড়াশোনা করছে। টিচারটা পূর্ণাঙ্গভাবে হেল্প করছে, হ্যাঁ হেল্প করছে, প্লাস ওর যে সহপাঠীরা আছে ওকে হেল্প করে। ও যে সামনের বেঞ্চে বসবে, যদি অন্য বাচ্চা বসে যায় তখন ওই ক্লাস টিচার বলার আগে ওর সহপাঠীরাই বলে যে এখানে ফারিয়ার যেহেতু চোখের সমস্যা এখানে তোমরা ওকে বসতে দেবা, ওর সিটটা রেখে দিবা, ওকে এখন সামনেই বসতে দেয়। আবার ওর যে ক্লাস টিচারটা আছে সেও যখন পড়াটা দেয় তখন ওর কাছে এসে দাঁড়ায় দেয় যাতে ও পড়াটা শুনতে পারে বা দ্রুত লিখতে পারে। তারপর ও যখন যদি প্রবলেম হয় যে লিখতে পারছে না, ও সেটা ডিভাইসের মাধ্যমে ছবিটা তুলে নিয়ে বাসায় আসে, ওটা দেখে পরে আমি বাসার থেকে ওটা ওকে তুলে দিই। খুব ভালো লাগলো শেষের কথাগুলো, যে শিক্ষকরা সহযোগিতা করছে ক্লাসে এবং ওর সহপাঠী যারা আছে ওর সাথে যারা পড়াশোনা করে তারাও সহযোগিতা করছে, তাকে সামনে বসার ব্যাপারে সে ঠিক মতো লিখতে পারছে কিনা বা তার সরঞ্জামগুলো ঠিক আছে কিনা, এই সহযোগিতা
প্রত্যেক স্কুল করুক, প্রত্যেক স্কুলের কর্তৃপক্ষ করুক, প্রত্যেক স্কুলের টিচার এবং স্টাফ যারা আছে তারা করুক, এবং সহপাঠীরা করুক। সহপাঠীদের এই আন্তরিকতা আসলে দরকার। মনে হয় রাজ্জাক ভাই এটাই আপনাদের চাওয়া। জি, বেসিক্যালি আপনি যেটা বলছেন এটাই আমাদের চাওয়া, যে প্রত্যেকেরই আন্তরিকতা থাকবে, প্রচেষ্টা থাকবে যেন এই দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীরা অন্যান্য শিক্ষার্থীদের মতো তারা এগিয়ে যাক, এটাই আমাদের প্রত্যাশা। আমাদের কথা একটাই যে ও যে দৃষ্টি প্রতিবন্ধী, ও যে চোখে কম দেখে, এবারে ও সমাজের থেকে যাতে আলাদা বা বিচ্ছিন্ন না হয়ে যায়, সাধারণ নর্মাল বাচ্চাদের সাথে মিশে পড়াশোনা করলে ওর মন মানসিকতাও যেন সাধারণ বাচ্চাদের মতো হয়। অনেক ক্ষেত্রে আছে যদি আমি দৃষ্টি প্রতিবন্ধী স্কুলে ওকে রাখি কিংবা ওদের জন্য যদি প্রতিষ্ঠানটা আলাদা থাকে, ওদের মানসিকতা কিন্তু ওইভাবেই তৈরি হবে যে আমি অসুস্থ, আমার চোখে প্রবলেম, আমাকে এইভাবে চলতে হবে, কিংবা ওদের মতোই মানে ওদের যে প্রবলেম গুলো ওরা একদম সবসময় ওটা ফেস করতে থাকবে। আর যখনই ও একটা নর্মাল স্কুলে যাচ্ছে তখন ও নর্মাল বাচ্চাদের মতো একটা সুন্দর জীবন পাবে, প্লাস ওর মানে সামনে চলার যে পথগুলো আছে সেগুলো একদম মানে উজ্জ্বল হয়ে যাবে, ওর নিজের মনের থেকে ভালো লাগবে। ও তখন অন্য একটা বাচ্চার সাথে ওকে নিজেকে মানে পার্থক্য করতে পারবে না, প্লাস নর্মাল বাচ্চাদের সাথে পড়তে পারছে, দৃষ্টি প্রতিবন্ধীরা এই স্কুলে এসে পড়তে পারছে, সব ক্ষেত্রেও নিজেকে মানায় নিতে পারছে। এটাই হচ্ছে মেন বিষয়, যাতে ও নিজেকে কখনো ছোট মনে না করে কিংবা ওদের থেকে পার্থক্য না করে। যার কারণে আমাদের নর্মাল স্কুলে দিয়া মানে নর্মাল স্কুলের টিচাররা যদি ওকে হেল্প করে বা সহপাঠীরা হেল্প করলে এটা ওর জন্য অনেকটা ভালো হচ্ছে, কিংবা ওর মানসিকতাটাও মানে ও যখন স্কুল থেকে আসে আমি প্রতিদিনের ক্লাস কেমন হলো, সহপাঠীরা কেমন করলো, টিচাররা কেমন করলো, এটা আমি প্রতিনিয়ত ওর কাছে জিজ্ঞাসা করি বা ওর কাছ থেকে এটা জানতে চাই। যখনও মানে সহপাঠীরা ক্লাসে ওকে হেল্প করে তখন দেখেছি ও কথাটা বলার আগে ওর মুখে একটা হাসি, এই হাসিটাই আমি চেয়েছিলাম যে ও তখন মুখে একটা হাসি দিয়ে বলে, আম্মু জানো আজকে ক্লাসে কি হয়েছে, আমার বান্ধবীরা আমাকে আমার জন্য সিট মানে ছেড়ে দিয়েছে, বলেছে যে তোমার প্রবলেম তুমি এখানে বসো। কিংবা আমি যদি বলি যে স্যার আমার এইটা আমি বুঝতে পারছি না, আমি এটা ভালো করে ছবি তুলে নিই, তখন ক্লাস টিচার বলছে ঠিক আছে তুমি এটা ছবি তুলে নিয়ে যাও। কিংবা ও হয়তো লেখে কভার করতে পারছে না, পাশের একটা সহপাঠীকে বললো তোমার যদি লেখা হয়ে থাকে এটা আমাকে একটু লিখে দাও, যাতে আমি এটা বাসায় নিয়ে যেয়ে পড়াটা রেডি করে নিয়ে আসতে পারি। মানে এইটুকু যে করতে পারছে এটা মানে এটা আমি চেয়েছিলাম, পাচ্ছি। এখন আমার এই কথাটা বলার মেন উদ্দেশ্য যেন ভবিষ্যতে ওর কোনো প্রবলেম আর না হয়, ওর সহপাঠীরা প্লাস ক্লাস টিচাররা ওকে সহযোগিতা একটু করে, যার ফলে ও ভালোভাবে পড়াশোনাটা করতে পারবে, সামনে আরো আগে যেতে পারবে। এইটাই আমার মেন উদ্দেশ্য এই কথাটা বলার, যে ও যাতে ভবিষ্যতে ওর কোনো প্রবলেম না হয় কিংবা ওকে আলাদা করে না দেখে, এটাই আমার কি মেন চাওয়া। তাওহিদের আম্মু, আপনি বলেন তো যে আপনি তাওহিদকে এখানে নিয়ে আসেন কোত্থেকে, আপনার বাড়ি কোথায়? আমাদের বাসা মেহেরপুর জেলাতে। আমার ছেলেকে আসলে পড়াশোনা আমি শুরু করতে পারছিলাম না, পরে এই প্রতিষ্ঠানের খোঁজ পেয়ে এখানে এসে ভর্তি করাই। কুষ্টিয়া মেহেরপুর, মানে মেহেরপুরে কি এই ধরনের প্রতিষ্ঠান নাই? প্রতিষ্ঠান মেহেরপুরে কি আছে এই সমন্বিত কার্যক্রম? প্রত্যেকটা জেলায় একটা করে প্রতিষ্ঠান আছে, কিন্তু স্টুডেন্ট নেই, চালু নেই। জন্য পরে স্যারের এতে আমরা এখানে শুরু করেছি পড়াশোনা। সমন্বিত সুযোগ তো পড়াশোনা করবার যে সুযোগটা দিয়েছে আলহামদুলিল্লাহ, ও পড়াশোনা শুরু করেছে, কিন্তু পাশাপাশি যে আমরা সমন্বয় করে যে পড়বো, পাশাপাশি যে স্কুলটা সবারই স্বপ্ন থাকে যে আমার বাচ্চাকে আমি বাইরে একটা স্কুলে পড়াবো। আমারও তেমন একটা স্বপ্ন, যখনই পড়া শিখলো স্যারের কাছ থেকে শিখে গেছে যে আমি একটা ভালো স্কুলে পড়াবো। স্বাভাবিকভাবে আমার ছেলের আমার দুজনেরই জেলা স্কুলে পড়ানোর জন্য খুব ইচ্ছা হয়েছিল, স্যারও বলেছিল সেভাবেই, সেখানে হয়েছেও। কিন্তু সমস্যা একটা, আমরা আপাতত যে সমস্যার মুখোমুখি হচ্ছি গার্জেনরা, যেহেতু বার্ষিক যে পরীক্ষাগুলো সবগুলো একসাথে হচ্ছে, সেক্ষেত্রে ওর শ্রুতি লেখক পাচ্ছে না আমরা। বোর্ড পরীক্ষাগুলো তো একসাথে হয় না, কিন্তু বার্ষিক যে বোর্ডগুলো সেগুলো তো হচ্ছে। এই সমস্যা তো আপনার ওইসব স্কুলগুলো দায় নেবে না, সেক্ষেত্রে আমরা খুব সমস্যার মুখোমুখি হচ্ছি। ক্লাস 3 যে উঠলো, তার মানে ওর শ্রুতি লেখক লাগবে ক্লাস 2 একসাথে পরীক্ষা ওইগুলো হবে। একসাথে পরীক্ষা হলে তখন আবার যাকে আপনি শ্রুতি লেখক দিবেন তারও তো পরীক্ষা চলছে। তাহলে এই ক্ষেত্রে সমাধান কি? কর্তৃপক্ষ কি সমাধান? কর্তৃপক্ষ কোনো সমাধান আমাকে দিতে পারে নাই বলে আমরা জেলা স্কুলে ভর্তি করাতে পারি নাই। পরে আমি আপনার এখানে একটা বেসরকারি একটা স্কুলে ভর্তি করাইছি। ওনারা বলেছে যে আমরা মৌখিক ভাবে হোক আমার স্কুলের কোনো বাচ্চাকে দিয়ে আমি পরবর্তীতে পরীক্ষার পরে আমরা পরীক্ষা নিয়ে নেব, সে অনুযায়ী তখন এখন তার আমি বেসরকারি স্কুলকে পড়াচ্ছি সমন্বয় ভাবে। কিন্তু আমার যে ইচ্ছাটা, আমার যে ছেলের যে স্বপ্নটা, সেটা কিন্তু আমি যে স্কুলটা পড়াবো, শুধুমাত্র এই যে একটা সমস্যার সমাধানটা আমি স্কুল থেকে পেলাম না বলে আমারটা আর হলো না। এই সমস্যাটা যদি কোনো কর্তৃপক্ষ স্কুলটা যদি নিজের দায়িত্ব থেকে নিয়মের বাইরে এসেও যদি একটা বাচ্চাদের জন্য কিছু একটা
ব্যবস্থাটা করে, তাহলে ওরাও স্বাভাবিকভাবে পড়াশোনা করতে পারে যে কোনো স্টুডেন্ট। রাজাক ভাই, এই সমস্যাটা কি ধরনের? এটা কি আসলে আপনারা কখনো কর্তৃপক্ষকে পরামর্শ দিয়েছেন যে নিচের ক্লাস থেকে শ্রুতি লেখক নিতে হবে, এটা উপরের ক্লাসের শ্রুতি লেখক হলে অসুবিধা কি? বা বাইরের কেউ বা গার্জেন, যেহেতু এরা ছোট বাচ্চা, যে কোনো গার্জেন দিয়েও দিয়ে হতে পারে। এটা উপর ক্লাসের শ্রুতি লেখক নিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে গেলে সমস্যা একটাই, বাচ্চার যেটা জানা নেই সেটা ওই শ্রুতি লেখকের জানা আছে। আচ্ছা, হয়তো শ্রুতি লেখক সেটা লিখে দিল, এর জন্য বাচ্চার একটু ক্ষতি হয়ে গেল, বাচ্চার যে নিজের যে যোগ্যতা সেটা সঠিকভাবে যাচাই হলো না। তো এই কারণেই আমাদেরকে নিয়ম করে দেওয়া হয়েছে যে পরীক্ষার্থীর যে শ্রুতি লেখক থাকবে, শ্রুতি লেখককে অবশ্যই জুনিয়র হতে হবে। এই জন্যই এই নিয়মটা করে দেওয়া। কিন্তু একই সাথে যখন সবারই পরীক্ষাটা শুরু হয় তখন ও শ্রুতি লেখক কোথায় পাবে? আসলে এটা একটু জটিল সমস্যা। আমরা যখন পড়াশোনা করেছি স্কুলে তখন আমরা পরীক্ষাটা এইভাবেই দিয়েছি, ব্রেল পদ্ধতিতেই দিয়েছি, মানে তখন আমাদের মাথায় এরকম চিন্তা আসেনি। কিন্তু এখন এইটা আমরা ফেস করছি যে আসলে পরীক্ষা তো একই সময়ে সবার পরীক্ষা হয়, সেই ক্ষেত্রে একজন দৃষ্টি প্রতিবন্ধী ছাত্র বা ছাত্রী কিভাবে শ্রুতি লেখক নিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করবে। তো এই বিষয়ে আসলে একটু চিন্তার বিষয় আছে, এই বিষয়ে আমাদের ভাবতে হবে এবং আমাদের এই ভাবনাটাকে উচ্চ স্তরে জানাতে হবে যে আসলে এটা এর সমাধান কি। যেমন এইবারই আমাদের এখানকারই এক ছাত্রী, ও সরকারি উচ্চ বালিকা বিদ্যালয় কুষ্টিয়াতে ও পড়াশোনা করে, ওরও সমস্যা হয়েছিল, খুবই মানে ভালো সমস্যা। ও পরীক্ষায় অংশগ্রহণ করেছে, শ্রুতি লেখক পাচ্ছে না। যাই হোক, অনেক কষ্ট করে পরীক্ষাটা দিয়েছে। ওর মা প্রাইমারি স্কুলের সহকারী শিক্ষিকা বিধায় ওর জন্য সম্ভব হয়েছে। তো সবার জন্য তো আর এটা সম্ভব না। তো আসলে এটা আমরাও চাই যে এটার একটা সমাধান আসুক। তো এর জন্য অবশ্য আমরা চেষ্টা করছি, আমাদের যারা আরো সবাই আছে বিভিন্ন সংগঠন নিয়ে, সংস্থা নিয়ে কাজ করে, তাদের সাথে বিষয়টা শেয়ার করে এটার সমাধান খুঁজে বের করার জন্য আমরা চেষ্টা করছি আর কি। এবং রাজাক ভাই, আপনার বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং আপনার যারা সহপাঠী ছিলেন বিশ্ববিদ্যালয়ে, তারা কি আপনাকে হেল্প করতো সর্বতোভাবে? বিশ্ববিদ্যালয়ের আমার যারা সহপাঠী ছিলেন, যারা শিক্ষক ছিলেন, তারা আমাকে যথেষ্ট হেল্প করেছে। এখনো পর্যন্ত কিছু কিছু শিক্ষক আছেন, আমি তো বের হয়ে এসেছি ওইখান থেকে, চলে এসেছি 2010 সালে। এখনো কিছু কিছু শিক্ষক আছেন যারা ফোন করলে যদি বলি স্যার আব্দুর রাজ্জাক বলছি, আমাকে খুব সহজেই চিনে যান স্যারেরা। কিছু কিছু স্যারের ফোনে আমার নাম্বার পর্যন্ত সেভ করা আছে। স্যারেরা যথেষ্ট আমাকে হেল্প করেছেন। সহপাঠী যারা আমার ছিল তারাও আমাকে যথেষ্ট হেল্প করেছেন। অনেক সহপাঠীর সাথে এখনো আমার যোগাযোগও আছে। সব মিলায়ে ইউনিভার্সিটি লাইফটা আমার খুবই ভালো একটা লাইফ ছিল। রাজাক ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকেও অনেক ধন্যবাদ। যারা আমরা গার্জেন, তারা কোনো না কোনো ক্ষেত্রে সব জায়গাতেই ছোটখাটো হোক বাধার সম্মুখীন হই। এগুলো হয়তো সাধারণ মানুষের কাছে কিছুই না, কিন্তু আমাদের জন্য, আমার বাচ্চার জন্য কিন্তু এটা অনেক বড় কিছু। কিছু কিছু জিনিস আছে, কিছু কিছু প্রতিষ্ঠানের আমার মনে হয় একটু নিয়মের বাইরে চললে হয়তো তাদের কোনো সমস্যা হবে না, তো আমাদের জন্য একটু বড় কিছু পাওয়া হবে। এইটুকু যদি আপনার একটু, আমার কাছে যেটা মনে হয়েছে যে আমরা নিয়মের বাইরের কথা বলবো না, আমরা নিয়মের ভেতরে থেকে, নিয়মের মধ্যে থেকে যতটুকু আমরা আমাদের জন্য সমস্যার সমাধান খোঁজার চেষ্টা করব। নিয়মের বাইরে আমরা যাব, এটা আমরা কখনো বলবো না, ভাববো না। ঠিক আছে, এটাই না, নিয়ম তো আছেই, ওদের পড়াশোনা স্বাভাবিক স্কুলে ওরা পড়াশোনা করবে, এই নিয়ম তো আমাদের শিক্ষা কারিকুলামে আছে, বা শিক্ষা যে ডিপার্টমেন্ট তারা তো নিশ্চয়ই একটা নিয়ম দিয়ে রাখছে। ওরা পড়াশোনা করতে পারবে না স্বাভাবিক স্কুলে, স্বাভাবিক বিদ্যালয়ে, এমন তো না, পারবে। এই ক্ষেত্রে ওই স্কুলের কর্তৃপক্ষ যারা, তাদের সহযোগিতা, তাদের আন্তরিকতা দরকার। যারা সহপাঠীরা হেল্প করবে। আমার কথা হচ্ছে, একটা বেসরকারি স্কুলে ওকে অনায়াসে ভর্তি নিল এবং তাকে হেল্প করছে, এবং পরীক্ষার ক্ষেত্রে বলেছে আমরা আমার মতন মৌখিকে ওকে ধরে নিব পরীক্ষা, যেহেতু একসাথে পরীক্ষা, শ্রুতি লেখক হয়তো পাওয়া যাবে না। কিন্তু এইটাই যদি একটা সরকারি স্কুল আমাকে কেন হেল্পটা করতে পারলো না, তাহলে তো এখানে প্রথমেই আমি একটা স্বপ্নের বাধাগ্রস্ত হলো। বাচ্চাটা আশা কোথাও না কোথাও কিছু একটা নেগলেন্সি কোথাও থেকে যায়। এইভাবে আমরা সমাধান করব। এটা খুব প্রত্যাশা করি যে এই বাধাগুলো দূর হবে। যে স্কুলে যে সমস্যাগুলো আছে, মানসিকতার পরিবর্তন আনতে হবে, আন্তরিকতা ফিরিয়ে আনতে হবে। এটা হলে পরেই আমাদের এই বাচ্চাগুলো যারা প্রতিবন্ধী, দৃষ্টি প্রতিবন্ধী হোক অথবা যে কোনো প্রতিষ্ঠানে যাতে তারা ভর্তি হওয়ার সুযোগ পায়, এদের জন্য যাতে আলাদা স্কুল, আলাদা শিক্ষা প্রতিষ্ঠান করতে না হয়। তৌহিদের আম্মু, ফারিহার আম্মু, আপনাদেরকে ধন্যবাদ। রাজাক ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।